আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর ভাই আজকে আমি এমন একটা এনিমে নিয়ে কথা বলবো যেটা সোলো লেভেলিং, ডান জেজেকে এসব এনিমে থেকেও বেশি রেটিং নিয়ে বসে আছে। সব থেকে বড় কথা, এটা আমার পার্সোনাল ফেভারিট গুলোর মধ্যে একটা। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি যদি এই সিরিজটা শুরু করো তাহলে শেষ না করে তুমি থামতে পারবে না। এই এনিমে তোমরা ক্রাঞ্চিরোল থেকে দেখতে পারো, কিন্তু ভাই তোমাদের মধ্যে অধিকাংশ লোক কোথা থেকে দেখবে সেটা আমার বলে দেওয়া দরকার নাই। তো থাম্বনেল দেখেই অনেকে হয়তো ধরে ফেলেছো আজকে কোন এনিমে নিয়ে কথা বলবো। হ্যাঁ ভাই, আজকে আমরা কথা বলবো দা অ্যাপোথেকেরি ডায়েরিজ নিয়ে। আজকে আমি প্রথম দুইটা এপিসোড নিয়ে কথা বলবো, কিছু স্পয়লার থাকবে, কিন্তু এমন কিছু না যেটা তোমাদের মজা নষ্ট করবে, বরং সিরিজটা দেখার আগ্রহ আরো বাড়িয়ে দেবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। তো শুরুতে আমাদের পরিচয় করে দেওয়া হয় মামা নামে একটি মেয়ের সাথে। আর ভাই এটা কোনো সাধারণ মেয়ে না, সে একজন অ্যাপোথেকেরি, সহজ ভাষায় বলতে গেলে কবিরাজ টাইপের। কাহিনীটা ইম্পিরিয়াল চায়না পটভূমিতে। তখনকার সময় মেডিসিন নিয়ে মানুষের তেমন কোনো ধারণা ছিল না, কিন্তু মামা ছিল একদম অন্য লেভেলের। বিভিন্ন ধরনের ঔষধ, ড্রাগস আর বিষ নিয়ে তার বিশাল আগ্রহ ছিল। এমনকি এগুলো তার নিজের উপর এক্সপেরিমেন্ট করার তো তার আলাদা একটা শখ ছিল। মানে ভাই এটা কি ভালোবাসা নাকি আত্মবিশ্বাসের শেষ স্টেজ, সেটা এখানে আমি বুঝতে পারিনি। সো সে একদিন রেড জোনে বিভিন্ন ধরনের হার্বস কালেক্ট করছিল, আর তখনই কিছু লোক এসে তাকে কিডন্যাপ করে রাজদরবারে নিয়ে বিক্রি করে দেয়। মানে ভাই কারোর কেরিয়ার শুরু হয় ইন্টারভিউ দিয়ে, আর মামার কেরিয়ার শুরু হয় কিডন্যাপ হয়ে। তো এখন থেকে সে রাজদরবারের একজন সাধারণ চাকর। তো এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য না বললেই নয়, এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেটাকে নাম বলা হয়েছে দ্য রেয়ার প্যালেস। এই জায়গায় থাকে এম্পরার এর কনকিউপাইনরা। এখন বলতে পারো কনকিউপাইন কারা? কনকিউপাইন মানে হলো এম্পরারের অফিসিয়াল স্ত্রী না, কিন্তু তাদের সাথে সময় কাটায় এম্পরার। মানে সময় কাটায় বলে তো বুঝতেই পারতেছো, আর কি বলবো ইউটিউবের মধ্যে। তাদের একটা বড় দায়িত্ব হলো এম্পরার এর উত্তরাধিকারী জন্ম দেওয়া। তাদের স্ট্যাটাস উঁচু হলেও এম্পরারের সমান না, তাই তারা মেইন প্যালেসে থাকতে পারে না। এই কারণেই তাদের জন্য আলাদা জায়গা তৈরি করা হয়েছে দ্য রেয়ার প্যালেস। আর এখানে তাদের দেখাশোনা করার জন্য হাজারেরও বেশি কর্মচারী রাখা হয়েছে। তবে এখানে একটা বিষয় জানা জরুরি, যে এখানে কোনো পুরুষ সম্পূর্ণভাবে নিষেধ। এখানে শুধু এম্পরার নিজেই এবং তার নিকটস্থ আত্মীয় স্বজনরা আসতে পারে। তাছাড়া এখানে আরো একজন টাইপ আসতে পারে, তারা হলো ইউনাচ। ভাই ইউনাচ কারা সেটা আমি ইউটিউবে বিস্তারিত বলতে চাই না, গুগল আছে ভাই, কাজে লাগাও। তো এগুলো বলার কারণ কি? কারণ আমাদের যে মামাও সে এখানে কাজ করে, তাও আবার সব থেকে নিচের লেভেলে। যেমন কাপড় ধোয়া, কাপড় শুকানো, জিনিসপত্র আনা নেওয়া, এইসবই মূলত তাদের কাজ হয়ে থাকে। এখানে একটা মজার বিষয় হলো যে এই লেভেলে বেশিরভাগ কর্মচারী লেখাপড়া জানে না। আর ওইদিকে তো মামা এই মেডিসিন বিষয়ে জ্ঞান এমন যে তাকে ছোটখাটো ডাক্তার বললেও ভুল হবে না। সে চাইলে আরো উপর লেভেলেও চাকরি করতে পারে, কিন্তু সে সেটা ইচ্ছা করেই করে না। কারণ তার বেতন যত বাড়বে, যারা তাকে কিডন্যাপ করে বিক্রি করছে তাদের লাভও তত বাড়বে। কারণ ওই সময় যারা কর্মচারী বিক্রি করতো তাদের আলাদা একটা লাভ দেওয়া হতো কর্মচারী বেতন থেকে। তাছাড়া ওইটা এম্পরারের জায়গা হওয়ায় ওইখানে ছোটখাটো একটা ভুলও মৃত্যুদণ্ডের কারণ হতে পারে, তাই মামা এই রিস্ক নেয় নাই। তো এক সময় মামা জানতে পারে যে এম্পরারের সন্তানদের নিয়ে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। এখন পর্যন্ত এম্পরার এর কয়েকটা সন্তান হয়েছে, কিন্তু কেউ বাঁচতে পারেনি। এখন বর্তমানে দুইটা কনকিউপাইনের সন্তান আছে, একজনের একটা রাজপুত্র আর আরেকজনের 6 মাস বয়সী রাজকন্যা, কিন্তু দুইজনই মারাত্মক অসুস্থ। এতটাই অসুস্থ যে দেখে মনে হচ্ছে তারাও বেশি দিন বাঁচবে না। এই কারণে পুরো প্রাসাদে একটা গুজব ছড়িয়ে পড়ে যে এম্পরারের বংশ অভিশপ্ত। বর্তমানে দুইজন সবচেয়ে ক্ষমতাধর কনকিউপাইন হলো লিউহা এবং গিউকিউ। লিউহা এর পুত্র সন্তান হয়েছে, তাই সে সময় হিসেবে তার ক্ষমতা বেশি। এর মানে ভাই সেই যুগের ছেলে সন্তান মানে পাওয়ার আপগ্রেড। অন্যদিকে গিউকিউ এর কন্যা সন্তান হয়েছে, তবে এম্পরার তাকে বেশি পছন্দ করে এবং বেশি সময় দেয়। এখন মামাও যেহেতু মেডিসিন সম্পর্কে জানে, সে ভাবতে শুরু করে এটা কি আসলেই অভিশাপ নাকি পেছনে অন্য কোনো কারণ আছে। তো সে লুকিয়ে দুই শিশুকেই পর্যবেক্ষণ করে এবং বুঝে ফেলে এখানে কোনো অভিশাপ নেই, বরং যে বেবি পাউডার ইউজ করা হচ্ছিল সেটাই বিষাক্ত। এখন সে চাইলে সবার সামনে গিয়ে কথাটা বলতে পারতো, কিন্তু তাহলে তার আসল পরিচয় ফাঁস হয়ে যেত। তাই সে গোপনে একটা নোট পাঠায় যেখানে লেখা ছিল এই পাউডার ব্যবহার করা বন্ধ করুন, তাহলে আপনাদের সন্তান বেঁচে যাবে। এবং কনকিউপাইন লিউহা সেই নোটটাকে গুরুত্ব দেয় না, কিন্তু গিউকিউ সেটা মেনে চলে। আর ফলাফল তো আশাই ছিল, গিউকিউর মেয়ে বেঁচে যায়, কিন্তু লিউহার পুত্র সন্তান আর বাঁচতে পারে না। গিউকিউ বুঝতে পারে যে কেউ একজন তার সন্তানকে বাঁচিয়েছে, তাই সে জানতে চায় সেই মানুষটাকে। আর এখানে ইন্ট্রোডিউস হয় আমাদের আনাদার মেইন ক্যারেক্টার জিনশি। আর ভাই এই লোকটাকে দেখে মেয়েরা পাগল হয়ে যায়, এতটাই হ্যান্ডসাম। ছেলেরা অবশ্য অন্য কারণে তার দিকে তাকিয়ে থাকে, আই হাই। তবে জিনশি ক্যারেক্টারের মধ্যে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে, যেটা আমি এখন বলবো না, অবশ্যই তুমি সিরিজ দেখেই জানতে পারবে। তো জিনশি এই কাজটা তার হাতে নেয় এবং একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে বুঝে যায় এই কাজটা করেছে মামাও। যখন গিউকিউ জানতে পারে যে মামা এই কাজটা করেছে এবং সে একজন মেডিসিন বিশেষজ্ঞ, তাই তাকে শুধু ধন্যবাদই দেয় নাই, তাকে নিজে লেডি ইন ওয়েডিং ও রেখে দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে লেডি ইন ওয়েডিং কারা? এরা হলো মূলত কনকিউপাইনদের সারাক্ষণের সহকারী, 24 ঘন্টা তাদের আশপাশে থাকে। আর এখানেই মামা এর নতুন দায়িত্ব শুরু হয়। যেহেতু সে বিষ আর ওষুধ সম্পর্কে জানে, তাই তাকে
তাকে ফুড টেস্টার বানানো হয়। এর মানে গিউকিউ এর কাছে যে খাবারই আসবে সেটা আগে মামা পরীক্ষা করে দেখবে, কারণ রাজদরবারে মানুষকে বিষ খাইয়ে মারার চেষ্টা খুবই সাধারণ। আর ভাই আমি প্রথম মনে করছিলাম মামা একটা বিপদে পড়ে গেছে, কিন্তু না, মামার জন্য এটা তো ছিল ড্রিম জব, কারণ সে বিষ নিয়ে কাজ করতে ভালোবাসে। এমনকি বেশিরভাগ বিষও তার উপর একে তেমন কাজ করে না, কারণ ছোটবেলা থেকে সে নিজের উপর বিভিন্ন ধরনের ওষুধ আর বিষের পরীক্ষা চালিয়েছে। মানে ভাই এখানে একটা কথা না বললেই নয়, আমি একটা ঠান্ডার ওষুধ খেলেও গুগলে সার্চ করে এর সাইড ইফেক্ট দেখি, আর এই মেয়ে বিষ খেয়ে রিভিউ দেয়। আচ্ছা, তো এখান থেকে শুরু হয় মাওমার এর আসল জার্নি। রহস্য, কেস সলভিং, পলিটিক্স, মেডিকেল নলেজ সবকিছুর মিশ্রণ হলো এই অ্যানিমে। আর আমি যদি সত্যি বলি, আমি এখানে যা বললাম অ্যানিমেটা আসলে এর থেকে অনেক বেশি। এর মধ্যে এত দারুণ দারুণ কেস আছে যেটা প্রতি এপিসোড শেষ হওয়ার পর মনে হবে আচ্ছা আরেকটা এপিসোড দেখি, আর তারপর দেখবে রাত 3টা বাজে। তাই যদি এখনো দ্য অ্যাপোথেকেরি ডায়েরিজ না দেখে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো, কারণ এটা শুধু একটা অ্যানিমে না, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিয়ে যাও যে তোমাদের পরবর্তী কোন অ্যানিমে নিয়ে কথা বলবো। টাটা।